Hello and welcome FPL managers. Welcome to ঘন ফুটবল. Of course, আমি আপনাদের সাথে আবারও আসছি এবং আমার সাথে আছে পারভেজ। বরাবরের মতো আমরা দুজন পরিচিত চেহারা, যারা আপনারা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করছেন, তারা হয়তো বা আমাদেরকে দেখতে দেখতে একটু হয়তো বা বিরক্ত হতে পারেন, বাট বিরক্ত হওয়ার কিছু নাই। বন্ধু হিসেবে আসছি, সাথে থাকার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য। কোনো এক্সপার্ট না। সো এখানে আমরা কোনো এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার জন্য বা নিজেদেরকে অনেক বড় এফপিএল প্লেয়ার মনে করি না, বাট যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমরা দুজনেই এফপিএল খেলতে পছন্দ করি এবং এফপিএল আমরা অনেক মজা পাই। সো এই জন্যই সবকিছু করা। সো ওয়েলকাম পারভেজ। হ্যাঁ, ওয়েলকাম নাদির। রাইট। সো পারভেজ, আমরা আজকে যেটা করব সেটা হলো যে আমরা হোম টু পিক এর গেম উইক 14 এর জন্য আমরা চিন্তা করছি, বাট আমরা এবার অ্যাকচুয়ালি আমাদের হোম টু পিকটা একটু স্লাইটলি ডিফারেন্ট হবে এই কারণে যে আমরা আসলে এবার হোম টু পিকে সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা প্লেয়ার কম্প্যারিজন করে থাকি, কিন্তু আমরা এবার প্লেয়ার কম্প্যারিজন করবো না। আমরা যেটা করব আসলে সেটা হলো যে আমরা আসলে টিম কম্প্যারিজন করব। এবং সেটা আমি বলার আগে আমি যেটা বলতে চাই সবার আগে সেটা হলো যে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করে থাকেননি এফপিএল ম্যানেজার্স, প্লিজ ডু সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন প্লিজ ডেফিনেটলি প্রেস করবেন। আমরা অনেক রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করছি। আপনি যাতে এই রেগুলার কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং সময় মতো আপনার কাছে পৌঁছে যায়, সেজন্য বেল নোটিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শুধু সাবস্ক্রাইব করবেন না, অবশ্যই বেল নোটিফিকেশন পাঠাবেন। and of course feel free to let us know if you like anything or if you have any comments, অথবা আপনার এক্সেপশনাল কোনো কিছু জানার থাকে, বা আপনি যদি কোনো কিছু আমাদেরকে পার্টিকুলারলি বলেন যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, প্লিজ ডু লেট আস নো। উই আর মোর দেন ওয়েলকাম টু টেক ফিডব্যাকস এন্ড অপিনিয়ন্স। সো এই ছিল মেইন জিনিস। তো কামিং ব্যাক, আমি যেটা বলবো পারভেজ সেটা হলো যে আজকে আমরা যেটা করছি যে এই টিম কম্প্যারিজনে আমরা যেটা করব সেটা হলো আমরা আসলে কিছু টিম কম্প্যারিজন করব, এবং এই টিম কম্প্যারিজনের মাধ্যমে আমরা যেটা করব সেটা হলো যে বেসিক্যালি আমরা সেই টিমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে টিমটাকে আমরা পিক করে টার্গেট করতে পারি আগামীতে। সো এখানে আসলে আমরা এতদিন ধরে ভালো প্লেয়ার কে ছিল সেটা পিক করার চেষ্টা করছিলাম, এবার আমরা আসলে দুর্বল একটা টিমটাকে পিক করব যাকে আমরা টার্গেট করতে পারি। সো আমাদের স্টাইল একটু ডিফারেন্ট এবার। সো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। সো প্রথমে আছে আমাদের এখানে ফিক্সচার দিয়েছি আমরা। গেম উইক 13 অফকোর্স চলতেছে অলরেডি, চলমান অবস্থায়। আমরা গেম উইক 14 এবং 15 থেকে অ্যাটলিস্ট চিন্তা করি, বাট আমি গেম উইক 13 থেকে একটু দেখবো এই কারণেই যে একটু পিছনে দেখলেও বেটার হয়, কারণ একটু হলেও ডেটাস গুলো সেখানে থাকে। সো এখানে আমরা 5টা টিমে দেখতেছি: ওয়েস্ট ব্রম, শেফিল্ড, লিডস, নিউক্যাসল, এভারটন। এখন এই 5টা টিমের আসলে আমরা যতটুকু দেখছি যে তাদের ডিফেন্সিভ পারফরমেন্সটা, আমরা যখন দেখেছি তাদের ডিফেন্সিভ পারফরমেন্সটা আমাদের কাছে মোটেও পছন্দ হয়নি, বা আমাদের কাছে মনে হয়েছে যে এরা একটু দুর্বল টিম, যাদের বিরুদ্ধে অনেক বেশি গোল হচ্ছে, বা যারা আসলে সেভাবে পারফর্ম করতে পারছে না, খারাপ খেলছে। যেমন শেফিল্ড আছে একজন, ঠিক আছে, যারা এখন কোনো প্রিমিয়ার লিগ ম্যাচ জেতেনি। ওয়েস্ট ব্রম যেমন আমরা অনেক দুর্বল একটা টিম করি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 5টা টিমের মধ্যে আমাদের এখানে ফুলহ্যাম নেই। ফুলহ্যাম এই কারণেই নেই যে আসলে বিগত 5-6টা ম্যাচে আসলে পারফরমেন্স অত্যন্ত দুর্দান্ত ছিল, যেটা হয়তোবা সবাই এখন পর্যন্ত না ভেবে থাকলেও হয়তোবা গতকালকের গত গেম উইকের লিভারপুলের খেলা দেখার পরে হয়তোবা একটু হলেও সবাই একটু ভাবতে পারেন যে আসলে ফুলহ্যাম হঠাৎ করে লিভারপুলের সাথে এত ভালো খেললো কেন। আসলে এটা একদিনের ভালো খেলা না, এটা আসলে একটা কনসিস্টেন্ট একটা পারফরমেন্স ছিল ভালো। এবং আমি এটা বলতে চাই যে ফুলহ্যামের লাস্ট 4টা ম্যাচ যদি আমি বলি, সেটা ছিল হলো এভারটনের সাথে গেম উইক 9-এ, লিস্টারের সাথে ছিল গেম উইক 10-এ, ম্যানচেস্টার সিটির সাথে ছিল গেম উইক 11-এ, এবং লিভারপুলের সাথে ছিল হলো গেম উইক 12-এ। এবং এই 4টা টিমকে অত্যন্ত স্ট্রং টিম মনে করি, এবং অনেকেই আমাদের এরকম প্লেয়ার আছে যারা ভার্ডি, ডমিনিক ক্যালভার্ট লুয়েন, কেভিন ডি ব্রুইন, মোহাম্মদ সালাহ সবাই ছিল আমাদের টিমে। এবং আমরা সবাই ফুলহ্যামকে টার্গেট করে কিন্তু একটা স্পেসিফিক ভাবে একটা স্টাইলে কিন্তু সবাই আগাচ্ছিলাম যে এই ফিক্সচারটাকে আমরা অনেক বেশি পয়েন্ট পাবো, এরকম একটা টার্গেট করার চিন্তা ভাবনা ছিল। কোন ফিক্সচার থেকে কিন্তু সেভাবে আসলে টার্গেট কেউ কিন্তু অ্যাচিভ করতে পারেনি। শুধু এভারটনের সাথেই ফুলহ্যাম হেরেছে, লিস্টারের সাথে ফুলহ্যাম জিতেছে, ইয়ের সাথেও ম্যানচেস্টার সিটির সাথে 2-0 গোলে হেরেছে, লিভারপুলের ড্র করেছে।
সো সেক্ষেত্রে থেকে বোঝা যাচ্ছে যে ফুলহ্যামের আসলে পারফরমেন্সটা কনসিস্টেন্ট লেভেলে ভালো ছিল, এবং সেটা স্ট্যাটিস্টিক্সেও আসলে দেখা যাচ্ছে। যার কারণে আমরা যখন স্ট্যাটিস্টিক্স কম্প্যারিজনটা করছিলাম, তখন কিন্তু আসলে এই আমরা যে 5 জনের টিমে আমরা যেটা 5 জনকে আমরা আইডেন্টিফাই করছিলাম যাদেরকে নিয়ে আমরা কম্পেয়ার করব, সে 5 জনের মধ্যে আসলে ফুলহ্যাম আসেনি। তো এই 5 জন যাদেরকে আমরা দেখছি, এরা হলো বেসিক্যালি এদের ডিফেন্সিভ পারফরমেন্স সবচেয়ে খারাপ ছিল বিগত কয়েক সপ্তাহ ধরে। তো এই জন্য এদেরকে আনা হয়েছে, এবং এদের ফিকচার অফকোর্স আমরা দেখতে পাচ্ছি গেম উইক 14 এবং 15 এর জন্য। সো পারভেজ, আমি এখন যেটা করব যে সেটা আমি নেক্সট স্লাইডে নিয়ে গেলাম, সেটা হলো অল ম্যাচেস এর জন্য স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। সো পারভেজ, হেল্প মি আউট। হ্যাঁ জি, যেটা জিনিসটা মোটামুটি ক্লিয়ারই করা হয়েছে যে আমরা আসলে ওস ডিফেন্সিভ টিম গুলাকে নিয়ে আমরা আসলে দেখবো ওদের তাদের ডিফেন্সিভ এরর বা ডিফেন্সিভ যে তারা শর্ট কনসিড করছে সেইটা। তো এখানে আমি যদি আমাদের স্ট্যাটটা গোল কনসিড এর উপর আমরা বেসিক্যালি করছি, শর্ট কনসিডের উপর। শর্ট কনসিড যদি আমরা দেখে থাকি তাহলে ওয়েস্ট ব্রুম ডেফিনেটলি শর্ট কনসিডের দিক থেকে 1 নম্বরে, মানে সবচেয়ে বেশি শর্ট কনসিড করছে তারা এখন পর্যন্ত 181টা শর্ট কনসিড করছে, এবং তার সাথে একই সাথে তাল মিলায় ঘাড়ে কাঁধে কাঁধ মিলায় শেফিল্ডও সেম 181টা শর্ট কনসিড করছে। এবং সেই জায়গাতে কিন্তু বাকিরা এখানে খুশি হওয়ার কিছু নেই, লিডস কিন্তু 179টা, নিউক্যাসলও কিন্তু 172টা। এবং মজার ব্যাপার হলো বড় টিম হিসাবে এভারটনকে আমরা দেখতেছিলাম, এভারটনও কিন্তু 148টা শর্ট কনসিড করছে, বাট এই 148টা চাইতে আমি ডেফিনেটলি বলতে পারি যে এখানে ফুলহ্যাম এতগুলা শর্ট কনসিড করে নাই, দ্যাটস ওয়াই এখানে ফুলহ্যাম আসে নাই। তার মানে এভারটনও ফুলহ্যামের চাইতে ওর ডিফেন্সের ইয়াটা দেখাই দিছে। তারপরে যদি আমি দেখি যে শর্ট কনসিড অন টার্গেটও কিন্তু ওয়েস্ট ব্রুম এখানেও নিজের হাত দেখাই দিছে যে 75টা অন টার্গেট শর্ট কনসিড করছে। মিনিট পার শর্ট কনসিডের ক্ষেত্রে যদি আমি দেখি এখানেও ওয়েস্ট ব্রুম ডেফিনেটলি আমরা এই স্ট্যাট থেকে দেখতে পাচ্ছি যে ওভারঅল ওয়েস্ট ব্রুমের ডিফেন্সিভ মানে তাদের শর্ট খাওয়ার যে প্রবণতাটা এটা অনেক বেশি। এবং তারা ক্লিন শিট এখন পর্যন্ত শেফিল্ড কোনো ক্লিন শিট রাখতে পারে না, এখানে শেফিল্ড অবশ্য ওদেরকে ক্রস করে গেছে। এখন পর্যন্ত শেফিল্ড কোনো ক্লিন শিটই রাখতে পারেনি। দ্যাট মিনস শেফিল্ডের সাথে অপোনেন্ট টিম গুলা ধরেই নিতে পারে যে শেফিল্ড কোনো ক্লিন শিট রাখতে পারে না, শেফিল্ড গোল খাবে। মানে শেফিল্ডের অপোনেন্ট টিমে প্লেয়ার নিলে সে ডেফিনেটলি আশা রাখতে পারে যে তার টিমের প্লেয়ার গোল দিবে, এমনটা এখন পর্যন্ত স্টারে বলা যাচ্ছে। বাট নট সব সময় এটা হবে আমি বলতেছি না। এবং এরর লোডিং, আমরা যে জিনিসটা দেখছি এরর লোডিং মানে ডিফেন্সিভ এররের কারণে গোল খাইছে, এখানে কিন্তু আবার শেফিল্ড এখানে আগায় গেছে হলো লিডস, নিউক্যাসল এবং এভারটন। তার মানে এভারটন এবং লিডস কে আমরা দেখতে পাচ্ছি এবং নিউক্যাসলকেও দেখতে পাচ্ছি তাদের ডিফেন্সের মধ্যে যথেষ্ট বোঝাপড়ার অভাব আছে, কারণ তারা অলরেডি 2টা করে এরর লোডিং এর কারণে গোল খাইছে। এবং নিউক্যাসল তো একটা ওন গোলেই খাইছে। আবার এখানে ওয়েস্ট ব্রুমও আবার দেখা যাচ্ছে এরর লোডিং না থাকলেও ওন গোল কিন্তু আবার ওয়েস্ট ব্রুম 2টা খাইছে। এটা হলো আমাদের টোটাল সিজন ওয়াইজ। তো গোল কনসিডার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে আমরা স্ট্যাটের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং স্ট্যাটের মধ্যে ওয়েস্ট ব্রুম যে জিনিসটা আমার চোখে পড়ার মতন, যে ওয়েস্ট ব্রুম গোল কনসিড পার ম্যাচ তারা কিন্তু প্রত্যেক ম্যাচে 2টা করে এভারেজ গোল খাচ্ছে, যেটা সেকেন্ড পজিশনে আছে হলো লিডস। তো বাট শেফিল্ডেও খুশি হওয়ার কিছু নেই, শেফিল্ডও কিন্তু থার্ড পজিশনে আছে 1.75। তাদের প্রত্যেক ম্যাচে অলমোস্ট 2টা, মানে 1.5 এর উপরে গেছে, মানে 2 এর কাছাকাছি, মানে তারাও 2টা করে গোল খাওয়ার মতন পজিশন। এটা স্ট্যাট দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে এরর গুলো আসলে কোন জায়গাতে, এই টিম গুলার ডিফেন্সিভ এরর গুলো আসলেই চোখে পড়ার মতো। রাইট, বাট এখানে আমি একটা বলতে পারি, এখানে আমি ওয়েস্ট ব্রমের স্ট্যাটিস্টিক্সটা অনেকেই খারাপ বলছে, এখানে অনেকেই খারাপ দেখাও যাচ্ছে, এটাও ঠিক। বাট এখানে দেখাও যাচ্ছে কথা রাখতে হবে যে ওয়েস্ট ব্রমের এটা যেহেতু অল ম্যাচেস, 2টা ম্যাচে কিন্তু ওয়েস্ট ব্রম 2টা রেড কার্ড খেয়েছিল, এবং সেই 2টা ম্যাচে কিন্তু তারা 5টা করে গোল খেয়েছে। রাইট। সো যে ম্যাচে ওয়েস্ট ব্রম আসলে রেড কার্ড খাচ্ছে, সেই ম্যাচে আসলে ওয়েস্ট ব্রম 10 ম্যান নিয়ে যে একটা খেলার যে একটা ক্যাপাসিটি, সেটা আসলে ওয়েস্ট ব্রমের নেই। এবং আমাদের ভুলে যাবেন না যে ডমিনিক ক্যালভার্ট লুইন, আজকে ডমিনিক ক্যালভার্ট লুইন সবাই যেমন আজকে সবার যেমন গণ প্লেয়ার হয়েছে, এই গণ প্লেয়ারের পিছনে কিন্তু ওয়েস্ট ব্রম ছিল। কারণ এই ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে কিন্তু ডমিনিক ক্যালভার্ট লুইন হ্যাট্রিক করছিল। হ্যাট্রিকটা তখন হয়েছে যখন ওয়েস্ট ব্রম একটা প্লেয়ারকে রেড কার্ড খাওয়া হয়েছিল এবং তারা 10 ম্যান 10 ম্যানের টিমে পরিণত হয়েছে যখন। রাইট, এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা আসলে মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ব্রমের 2বার হয়েছে এরকম। হলো যে
ওয়েস্ট ব্রম যদি আসলে 10 জন নিয়ে খেলে ডেফিনেটলি তারা বেশি গোল কনসিড করবে এবং তারা শটও বেশি কনসিড করবে। বাট ওভারঅল যদি আমি আবার দেখি তখন কিন্তু আবার পিকচারটা একটু ডিফারেন্ট দেখা যাবে, যেটা আমি বিগত 6 ম্যাচে যদি আমরা আসি এখানে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু শট যেটা আসলে নতুন কিছু না, আমরা ওখানে দেখলাম 181টা 101টা। সো বেসিক্যালি বিগত 6 ম্যাচেই 101টা শট কনসিড করেছে হলো ওয়েস্ট ব্রম। তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে এই যে রেড কার্ডের জন্য যে শট কনসিডার যেটা বেড়ে যাচ্ছে, শট কনসিডার অন টার্গেট যদি আমরা দেখি 101টার মধ্যে কিন্তু 37টা। আবার যদি আমি দেখি লিডসের ক্ষেত্রে যদি আমি সেখানে 87টা শট কনসিডার, কিন্তু তার মধ্যে 43টা অন টার্গেট, মানে অলমোস্ট 50% এই টার্গেটে গেছে। এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে যে কনভার্সন, শট শুধু মারলেই হবে না, শট তো আমার ছেলেও মারতে পারে ফুটবল, ঠিক আছে, শট তো যে কোনো একটা বাচ্চাও ফুটবল মারতে পারে, কিন্তু তার মানে যে প্রত্যেকটা গোল হবে এটা নট নেসেসারি। অন টার্গেটে কতগুলো যাচ্ছে এটা আসলে অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে লিডস যেমন শট কনসিডার করছে, ভলিউমটা যেমন হাই, শটের কনসিডার অ্যাকুরেসি গুলাও লিডসের বিরুদ্ধে কিন্তু সেরকম হাই। সো আমার কাছে মনে হচ্ছে যে যে ক্ষেত্রে আসলে আর একটু বেশি দুর্বল হতে পারে একটা দুর্বল টিম হিসেবে। আমার কাছে মনে হচ্ছে যে ডিফেন্সিভ ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে লিডস ইজ একটা ডিফেন্সিভ ওয়াইজ একটা দুর্বল টিম। আর একটা যেটা হয় সেটা আমার কাছে এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে, সেটা হলো যে শেফিল্ড আর বার্নলির ক্ষেত্রে 97 এবং 98 দুইজনে শট কনসিড করলেও বার্নলির ক্ষেত্রে আমি কখনো সাজেস্ট করবো না যে বার্নলিকে অ্যাটাক করবে, সবাই টার্গেট করা উচিত, কারণ বার্নলি অলরেডি আমরা সবাই জানি চিরচরিত তাদের খেলার একটাই স্টাইল, তারা ডিফেন্সিভ খেলবে, তাদের অন্য কোনো স্টাইল নেই। এবং সেটার প্রমাণ হলো যে 3টা ক্লিন শিট অলরেডি তারা পেয়েছে। 98টা শট কনসিড পরেও তাদের 3টা করে ক্লিন শিট আছে এবং 35টা শট মাত্র হলো অন টার্গেট, মাত্র 35টা, মানে 3 ভাগের 1 ভাগ হইলো টার্গেটে নিতে পারছে আর কি। তার মানে ডিফেন্সরা 3 ভাগের 1 ভাগ বলকেই ডাইভারশন করে দিয়েছে। এক্স্যাক্টলি। আর ডিফেন্সরা তার আগে তার চেয়ে একটা করে শট কনসিড কম করলেও একটা করে শট বেশি টার্গেট ছিল বার্নলি, কিন্তু ক্লিন শিটের ক্ষেত্রে নাই। সো যার কারণে যেটা বোঝা যাচ্ছে যে শেফিল্ডের ডিফেন্সিভ ইউনিটটা আর বার্নলির ডিফেন্সিভ ইউনিটের মধ্যে যে পার্থক্যটা, এটা আসলে এই দুইটা নাম্বার, শট কনসিডার আর শট অন কনসিডার অন টার্গেট, এই দুটো এতটুকু, এই 4টা স্ট্যাটিস্টিক্স 98, 35, 97, 36 দেখলেই বোঝা যাচ্ছে যে দুইটা টিমের আসলে কম্বিনেশন কতটুকু ভালো। এখানে ইন্টারেস্টিং, আমি অলরেডি লিডসের ক্ষেত্রে বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে লিডসের ক্ষেত্রে আসলে এটা সবচেয়ে বেশি খারাপ দেখা যাচ্ছে। বাট ওয়েস্ট ব্রমের ক্ষেত্রে কারণ আছে নাদিম, কারণ লিডস কিন্তু যথেষ্ট অ্যাটাকিং টিম। লিডস কিন্তু শুধু ডিফেন্স করে বসে থাকবে এই টাইপের টিম না, বিএলসা যথেষ্ট অ্যাটাকিং কোচ। এবং লিডস ওদের মন মানসিকতাই হলো যে আমাকে যদি তুমি 2টা দাও আমি একটা ফিরতি গোল তোমাকে শোধ দিবই। ওরা সব সময় গোল খাইলেও গোল না খাইলেও তারা অ্যাটাকিং অলওয়েজ। এই কারণে তাদের গোল খাওয়ার প্রবণতাটা বেশি। রাইট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো লিডসের জন্য আসলে 3-1 বা 3-0 ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। লিডস যদি 3-1 গোলে যেতে বা 3-0 গোলে যেতে, এটা লিডসের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার না। লিডসের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে লিডসকে গোল করতে হবে, যেটা তুই বললি আর কি। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে হাই টেম্পো নিয়ে লিডস যেভাবে খেলে আসতেছিল এক সপ্তাহ কিন্তু কোনো ইন্টারমিডিয়েট কোনো চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ ছিল না, এক সপ্তাহ পরেই খেলা হয়েছে। এতদিন ধরে তারা তাদের হাই টেম্পো একটা ফুটবল আমরা দেখছিলাম, সেটাই দেখে আসতেছিলাম। এখন যেটা হবে, আমার যেটা ধারণা, এটা আমার ধারণা, আমি অন্য কারোর কাছে ক্ষেত্রে বলবো, আমার কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু ফিক্সচার কনজেস্টেড হয়ে যাচ্ছে, যেমন গত সপ্তাহে সময় কম পাবে না যেতে আজকে একটা গেম উইক শুরু হয়ে গেল, এই যে কনজেশনের কারণে যে কম রেস্ট পিরিয়ড এবং এত হাই টেম্পোতে খেলা এবং এত কম রেস্ট পাওয়া, তার মধ্যে যদি লিডসের ডিফেন্সের যুদ্ধের মধ্যে যদি অলরেডি আমরা যে কি ভাবটা দেখছি যে 87টা শট কনসিডার আবার 43টা শট অন টার্গেট আছে, এটা আমার মনে হয় আগামী কয়েক ম্যাচের মধ্যে আরো ইনক্রিজ হতে পারে। সো আমি অ্যাটলিস্ট যদি ম্যানেজার হিসেবে যদি আমি নিজে চিন্তা করি, আমি ডেফিনেটলি সামনে লিডসকে টার্গেট করে যাব। যেহেতু এতদিন ধরে আমরা ওয়েস্ট ব্রম আর ফুলহ্যামকে টার্গেট করে যাচ্ছিলাম, যেহেতু ফুলহ্যাম এই লিস্টের মধ্যে আসতেছে না, সো আমাদেরকে এখন আসলে ফুলহ্যামকে আসলে একটু হলেও রেসপেক্ট দেওয়া উচিত। এবং এখন আসলে ওইভাবে চিন্তা করা উচিত না যে গেম উইক 1-2 এ আমরা যে ফুলহ্যাম দেখছি এখনো সেই ফুলহ্যাম কিন্তু ফুলহ্যাম না।
এখন ফুলহ্যাম ইজ না ডিফারেন্ট সাইড। সো যে ফুলহ্যামের সাথে খেলা হইলেই যে কোন আমি টিম যে লিডসকে দুইটা চিন্তা করছি। তিনটা করে গোল করবে, দুইটা তিনটা করে গোল করবে, ফুলহ্যাম কিন্তু এখন আর ওই টিম না যে রাইট। ফুলহ্যামকে পাইছে আর দুইটা তিনটা করে গোল করে যাচ্ছে, এমনটা হয়তোবা সামনের দিকে একটু হলেও কমবে এই জিনিসটা। না, চারটা তিনটা করে গোল করা, গোল আসলে ফুলহ্যামের বিরুদ্ধে আশা করাটা এখন একটু হলেও বোকামি হবে, এবং আমার মনে হয় অনেকেই যারা আশা করবেন তারা একটু হতাশ হতে পারেন। যেমন আমরা সবাই সালাকে ক্যাপ্টেন দিয়েছিলাম আশা করে যে সালা দিবে, কিন্তু আসলে দেখা গেল যে সালা যদি পেনাল্টি না পাইতো, আসলে আমরা বেসিক্যালি ওই দিন ক্যাপ্টেন ব্ল্যাঙ্ক হচ্ছিল, এবং সবাই হয়তো হতাশ হইতো যে কেমন এটা কেমনে সম্ভব যে ভাই সালা ফুলহ্যামের সাথে ব্ল্যাঙ্ক করে, ঠিক আছে। বাট বাস্তবতা আসলে স্ট্যাটিস্টিক্স কিন্তু বলে আসতেছিল, যেটা আসলে আমরা এতদিন ধরে খেয়াল করি নাই। বাট এনিওয়ে, আমরা তাহলে নাদিমকে আমরা তাকাই। এই টিমগুলোর ফিকচার গুলো দেখা দরকার ছিল না, এই টিমগুলো আসলে কাদের সাথে খেলবে। না, ওইটাই বলছিলাম যে আমরা ফিক্সারের দিকে তাকাই। সো এখন যেটা দেখা যাচ্ছে যে আজ গেম উইক 13 যেটা শুরু হয়ে গেছে অলরেডি, সেখানে ওয়েস্ট ব্রমকে টার্গেট করে অলরেডি কিন্তু সবাই ম্যানচেস্টার সিটি ডিব্রুইনকে ডাকতেছে, অনেকে আবার ম্যানচেস্টার সিটিকে, ম্যানচেস্টার ইউনাইটেডকে টার্গেট, শেফিল্ডকে টার্গেট করে ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্যাপ্টেন রাখছে। বাট আমরা যেহেতু গেম উইক 14 নিয়ে চিন্তা করছি, গেম উইক 14 কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড লিডসের সাথে খেলছে, এবং আমি যে পয়েন্টটা বললাম, সো ব্রুনো ফার্নান্ডেজ যদি কারো থেকে থাকে, ডেফিনেটলি এখানে ব্রুনো ফার্নান্ডেজ একটা ভালো একটা অপশন হবে ক্যাপ্টেনদের জন্য। অপশন হবে। গেমিক 15 যদি আমি আসি, আচ্ছা, গেমিক 15 আবার লিভারপুল খেলছে ওয়েস্ট ব্রমের সাথে, সো আবার ব্যাক টু মোহাম্মদ সালাহ, আবার নিউক্যাসল খেলছে সাথে, সরি, নিউক্যাসল হলো ম্যানচেস্টার সিটির সাথে। সো ওই দিন আবারও আজকে যখন একটা মানে গেমিক 13 যেমন একটা আর্গুমেন্ট ছিল ব্রুনো না কেডিবি, ব্রুনো না কেডিবি কাকে ক্যাপ্টেন দিব, আমার মনে গেমিক 15 যেটা হবে সেটা হলো সালা না কেডিবি, সালা না কেডিবি। সো বেসিক্যালি এই আর্গুমেন্টটা আসতেই পারে। সো এখানে আমি আসলে যেটা পিক দেখছি আসলে সেটা হলো যে বেসিক্যালি আমি এখানে লিডসকে টার্গেট করছি, আমি শেফিল্ডকে টার্গেট করছি, এবং আমি আরেকটা টিমকে যদি আমি, ডেফিনেটলি ওয়েস্ট ব্রম আছে, বাট আমি যদি 4 নাম্বার আরেকটা টিমকে টার্গেট করে থাকি সেটা হলো নিউক্যাসলকে আমি টার্গেট করব। পারভেজ, তোর মতামত? হ্যাঁ রাইট নাদিম, কারণ নিউক্যাসলের স্ট্যাট কিন্তু সেরকম আহামরি না। লাস্ট 6 ম্যাচে আমরা স্ট্যাটটা দেখছি, লাস্ট 6 ম্যাচের মধ্যে তাদের মিনিট পার শট কনসিড কিন্তু প্রতি 22 মিনিট পর পর, এখানে আমরা যদি স্ট্যাটে দেখি যে প্রতি 22 মিনিট পর পর একটা করে শট কনসিড করছে নিউক্যাসল। নিউক্যাসলকে কিন্তু অনেকে, এবং টোটাল শট কনসিড করছে 86 শট কনসিড করছে, যেখানে ওয়েস্ট ব্রুম করছে 101টা, বার্নলে 98টা, শেফিল্ড 97টা, সেখানে কিন্তু নিউক্যাসলও 86 শট কনসিড করছে। সো এই জিনিসটা নিউক্যাসলকে টার্গেট করা যাইতেই পারে। আমার সামনের ফিকচার গুলাতে যদি আমি দেখি, ফিকচারে যদি আমরা দেখতে পারি, ফিকচারের মধ্যে আমরা একটা জিনিস স্পষ্ট যে আমাদের আসলে এখন ওভারঅল এই ফিকচারের উপরে আমরা যদি নজরটা দিই যে আসলে আমাদের সামনে কোন কোন টিম থেকে প্লেয়ার টিমের মধ্যে রাখা দরকার, তাহলে এখানে আমরা ফিকচার দেখলেই বোঝা যাচ্ছে যে ম্যান সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। দ্যাট মিনস এই 3 ফিকচারে আমি কিন্তু এখানে টটেনহামের কাউকে আমি এই টিমগুলোর সাথে কোনো খেলা নেই। একটা মজার ব্যাপার হলো টটেনহামের কিন্তু কারোর সাথে খেলা নেই এই 5টা টিমের। এখানে কিন্তু দ্যাট মিনস আমরা যে প্রিমিয়াম 5টা প্লেয়ার নিয়েও কথা বলতেছিলাম, এই প্রিমিয়াম 5টার মধ্যে কিন্তু এখন আমরা যদি টার্গেট করি তাহলে সালা, ম্যানচেস্টার ইউনাইটেড যদি থাকে প্রিমিয়াম প্লেয়ার ব্রুনো ফার্নান্ডেস, এবং ডেফিনেটলি কেভিন ডি ব্রুইন। এবং এখানে যেহেতু টটেনহামের সাথে এই 5টা টিমের কিন্তু খেলা নেই, এখানে কিন্তু টটেনহামের অ্যাসেটরা একটু হইলেও হয়তো বা, আমার মনে হয় না, বাট আমার কাছে মনে হয় যে ফিকচার ওয়াইজ আর কি, ফিকচার ওয়াইজ যদি যাই তাহলে বলবো যে একটু শক্তিশালী টিমের সাথেই হয়তো বা টটেনহামের খেলাগুলো হবে। শক্তিশালী, হ্যাঁ, বাট তারপর টটনহাম গোল দিতে পারে এমন না, আমরা বলছি হ্যাঁ আসলে না না ওইটাই না, আমি ওইটা সন্দেহ প্রকাশ করি নাই, জাস্ট আমি বললাম যে টটেনহাম আসলে এক্স্যাক্টলি। না, অনেকে ভাবতে পারে যে আমরা আসলে ফিকচার সন্দেহ প্রুফ প্রকাশ করছি, বাট আমরা আসলে সন্দেহ প্রকাশ করছি না, না, সন্দেহ বলতেই প্রকাশ পারে। না। সো সেই ধরনের না, আসলে তারা আমাদের ফিকচার কোনো, প্রুফ। এক্স্যাক্টলি, তারা ফিক্সচার প্রুফ। বাট আমি বলছি যে যদি ফিক্সচার অ্যানালাইসিস করে কেউ যদি খেলতে চায়, তাহলে এই হলো ফিক্সচার, ডেফিনেটলি। এগুলোকে টার্গেট করে আসলে হ্যাঁ আমাদের সামনে গেমিক 14 এবং 15 কে হ্যাঁ চিন্তা রাইট। হবে। গেমিক 16 থেকে অফকোর্স খেলতে হবে, সো সেক্ষেত্রে আমরা ওয়াইল্ড কার্ড একটা ভিডিও করবো। বাট থ্যাংক ইউ পারভেজ। আর কিছু আছে বলার তো? নো, নাথিং নাথিং নাথিং, আর কিছু নাই, তেমন কিছু বলার কিছু নাই। স্ট্যাটই সবকিছু বলে দিচ্ছে, আমরা বলার চাইতেছি স্ট্যাট দেখলেই হয়ে রাইট, গেল। রাইট, এক্স্যাক্টলি। Anyway, thank you so much, and of course, we'll be back again for more FPL managers. If you do like it, do let us know, and thank you so much. Hope you enjoy it, and of course, care. Bye bye.